রঙ্গনের পরে তো আল্লাহ কোনো সন্তান দিল না, যাও একজন ছিল আল্লাহ নিয়ে গেল। তাই চাইছিলাম রুমিরে রঙ্গনের জন্য চাইতে, আপনারা যদি একটু ভাইবা দেখতেন ভাবি। এটুকু বলেই নাহার বেগম চোখ বন্ধ করে ফেললেন। চোখে তীব্র জ্বালা পোড়ার কারণে টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। নাহার বেগম হাত দিয়ে বারবার পানি মোছার চেষ্টা করলেন। যতবার চোখে হাত যাচ্ছে জ্বালা পোড়া যেন আরও বাড়ছে। তৈয়ব আলী এবার বললেন, আপনার মেয়েকে আমরা রানী করেই দেখব। আমার বোন আর কতকাল, বয়স হয়েছে, তারও তো সংসারের চাপ থেকে মুক্তি পেতে ইচ্ছা হয়। এখন রান্না বান্না ছেড়ে নামাজ রোজা করার সময়। আপনার মেয়েরও তো বিয়ের বয়স হয়েছে, একদিন না একদিন তো বিদায় দিতেই হবে। রঙ্গনকে তো আপনি ছোটবেলা থেকেই দেখেছেন, আপনার ঘরের ছেলে, চাকরি করছে। এখন বিয়েটা হয়ে গেলেই আমার বোন ঝক্কি ঝামেলার থেকে বাঁচে। নাহার বেগমের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। সে ভেজা গলায় কোন রকমের বললেন, রুমিরা আমি ছোটবেলা থেকে মেয়ের নজরে দেখছি। কালকে রাত্রেও স্বপ্নে দেখলাম রঙ্গনের বাপরে। আমার মনে হয় সময় চইলা আসছে, আমি আর মনে হয় বাঁচুম না। ভাবি আপনার মেয়েটারে আমার ছেলের জন্য দেন, আমি ওরে মাথায় তুইলা রাখবো। নাহার বেগমের কান্না দেখে তৈয়ব আলীও ভরকে গেলেন। এত বছরের সংসারে দুলাভাইয়ের সঙ্গে এত ঝগড়া হয়েছে, তাও চোখ থেকে এক ফোঁটা পানি পড়েনি। আজ ছেলের বিয়ের কথা বলতে এসে এভাবে কাঁদছেন। আসলে কি ওসব স্বপ্ন টপ্ন কিছু দেখেছেন নাকি? শোভা চিন্তিত গলায় বললেন, আসলে রঙ্গনকে ছোটবেলা থেকেই দেখেছি, ও আমার ছেলেরই মতন। আপনাদের উপরেও যথেষ্ট বিশ্বাস আছে আমার। বিয়ে একটা সামাজিক ও ধর্মীয় পবিত্র বন্ধন। আমার একার কথায় তো আর সব হবে না। রুমিরও তো একটা মতামত আছে। আপনি বলেছেন, আমি শুনেছি। আহসানের বাবা বাড়ি এলে অবশ্যই তাকে বলবো। এরপর সবাই বিবেচনা করে যে সিদ্ধান্ত নেবে সেটা জানাবো আপনাদের। নাহার বেগম আর বসলেন না। তৈয়ব আলীর সঙ্গে করে বেরিয়ে গেলেন। চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসবে। কি যে হলো চোখে, রঙ্গন কোনো কারসাদি করেনি তো। বাড়ির সামনে রিক্সা থামতেই রঙ্গন দৌড়ে বেরিয়ে এলো। মানে রিক্সা থেকে নামতে সাহায্য করে বলল, কি বলছে আম্মা? রুমিরে দিব বলছে? বিয়ার তারিখ দিছে? কবে বিয়া আম্মা? নাহার বেগম হাঁটতে হাঁটতে বললেন। আমি মরলে। রঙ্গন প্রত্যুত্তরে বলল, আপনি কবে মরবেন আম্মা? নাহার বেগম রেগে ছেলের দিকে তাকাতেই রঙ্গন চুপ হয়ে গেল। তৈয়ব আলী টিভি ছেড়ে বসেছেন। নাহার বেগম ভেতরে ঢুকতেই রঙ্গন বলল, রুমিরে দিব আম্মা? বলেন না। নাহার চোখ মুছতে মুছতে চিৎকার করে বললেন, হ, বাজারের ব্যাগের মধ্যে ডুগাইয়া আনছি, রুমিরে আয় নিয়া যা। ওরে পাগলের বংশধর, একদিনে বিয়ের পাকা কথা হয়? আমি প্রস্তাব দিছি, তারা বিবেচনা কইরা ভালো বুঝলে দিব। রঙ্গন মুখ ভোতা করে বলল। আমার বিয়া তাইলে কবে আম্মা? নাহার বেগম কপাল চাপড়াতে চাপড়াতে বললেন, লাল শুক্রবারে। আর এইদিকে আয় তুই, আমার চোখে কি দিছস সত্যি কইরা ক। চোখ জ্বলতাছে, পানি পড়তাছে, চাইতে পারতাছি না ভালো কইরা। রঙ্গন সরল মুখে নাহার বেগমের মাথায় হাত রেখে বলল। সত্যি আমি কিছু দেইনি আম্মা, আপনার কসম। নাহার তড়িৎ সরে গিয়ে বললেন, হাত ছড়া কুতা বাসা, তোর দিয়ে কোনো বিশ্বাস নাই, তুই আমারে মারতে পারলে বাঁচস। রঙ্গন হাই তুলতে তুলতে বলল, আপনি এত সহজে মরবেন না আম্মা। আপনি মরলে তো হইছিলি, গয়নাগাটি জমি বেচা ঢাকায় গুলশান গিয়া বাড়ি কিনতাম। নাহার বেগম সঙ্গে সঙ্গে পায়ের জুতোটা খুলে নিক্ষেপ করলেন রঙ্গনের পায়ে গায়ে। দুপুরে সবাই যখন খেতে বসলো, গোলযোগের সেই মুহূর্তে শোভা রুমির সন্ধান আসার কথাটা বললেন। আহসান বিষম খেল প্রায়। রঙ্গনের আম্মা হঠাৎ এমন কিছু করে বসবেন তিনি কেউ ভাবতে পারেনি। মাজাক সারোয়ার শুরু থেকে সবকিছু শুনে শোভাকে পাল্টা প্রশ্ন করলেন। তোমার রঙ্গনকে কেমন লাগে আহসানের আম্মা? শোভা তরিয়া রুমির প্লেটে খাবার বেড়ে দিতে দিতে বললেন, ভালোই, এখন তো ভালো চাকরিও করে। ছোটবেলা থেকেই তো আমাদের বাড়িতে আনাগোনা। ছেলে মন্দ নয়, খুব সহজ সরল। আমার মনে হয় না রুমিকে অযত্নে রাখবে। রঙ্গনের আম্মা কেঁদে কেঁদে বিয়ের প্রস্তাব রাখলেন। কিভাবে হেঁচকি তুলে তুলে কাঁদছিল তা যদি দেখতে। রুমি তখনই মনে মনে রঙ্গনকে ভেঙচি কাটতে কাটতে বলল, শালার বুইরা ব্রয়লার মুরগিকে বলে সহজ সরল, ভাজা মাছ উল্টে খেতে জানেন না। হা,
ওরে তোরা কেউ জানিস না, ভাজা মাছ কাটা শুদ্ধ পেটের ভেতর ঢুকিয়ে বসে আছে। রঙ্গনকে মনে কয়েক দফা গালাগালি করলো। সরাসরি গালি দিত, কিন্তু সামনে ভাই আর বাবা বসে আছে দেখে সে আর ওসবের সাহস করলো না। মাজাক সারোয়ার রাতে এসে ওসব নিয়ে আলোচনা করবেন বলে খেয়ে বেরিয়ে গেলেন। আহসান খেয়ে চিন্তিত হয়ে ঘরে এলো। রঙ্গনের বিষয়টা তার মাথা থেকেই যাচ্ছে না। রঙ্গন তো রুমির দিকে চোখ দেবার মতো ছেলে নয়। রুমিও কখনো নিজে থেকে এক বাড়িয়ে রঙ্গনকে ধরা দেবার পাত্রী নয়। তবে কি রঙ্গনের আম্মাই নিজের সিদ্ধান্তে এসব করেছেন? ওদিকে রঙ্গনের আম্মা প্রস্তাব দিয়েছে শুনে রুমির ভয়ে মর্মর দশা। বাপ ভাইয়ের মুখের উপরে কথা বলার মতো এত সাহস তার নেই। যদি আসলে বিয়ে হয়ে যায় ওই ফাজিল চন্দ্র দেবদাসের সঙ্গে, না না, ওসব হতেই পারে না। দরকার হলে ডেটল খেয়ে রুমি উধাও হয়ে যাবে, তবুও ওই মর্কটকে বিয়ে করার প্রশ্নই আসে না। রুমির বিয়ে হবে সালমান শাহের হ্যান্ডসাম তরুণ যুবকের সঙ্গে, যাকে দেখলেই টুস করে চুমু খেতে মন চাইবে। মা তোরই আহসানের পিছু পিছু এসে বলল, রঙ্গন ভাইয়ার কি বিয়ে হবে রুমির সঙ্গে? আহসান গম্ভীর গলায় বলল। সম্বন্ধ রাখলেই বুঝি বিয়ে হয়ে যায়? তোরই আহসানের গলা জড়িয়ে ধরে বলল, যায় তো। আপনার বাবা মা যখন আমাকে দেখতে এলেন, মাও একই জিনিস বলে আমায় বুঝ দিয়েছিলেন। এখন দেখুন, বিয়ে করে সংসারী হয়ে স্বামী ধর্ম পালন করছি আমি। আহসান তরিকে কোলে বসিয়ে বলল। তা কেমন লাগছে আমার সংসার করে? তরি কৃত্রিম সুরে বলল, খুব বাজে। খেয়াল রাখেন না, ভালোবাসেন না, শুধু বকুনি খাই। আহসান তরির দিকে এগিয়ে এলো। উন্মুক্ত পিঠে ছুঁয়ে দিতে দিতে তরির ওষ্ঠের দিকে এগোতেই তরি তাকে প্রথমবারের মতো নিচে থেকে চুম্বন করলো। তরি আবেদন করলো আহসান কি সাড়া না দিয়ে পারে। সেদিন দুপুরটা ওভাবে বিছানায় কেটে গেল। কপত কপতে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। বিকেলে ছেলে মেয়ে পড়াতে গিয়ে আহসান হাঁচি দিতে দিতে কুপকাত। একদিনে 2 বার গোসল করার ফলাফল এটা। সন্ধ্যার পর রঙ্গনী ফোন করলো অর্ককে। রঙ্গন কিছু বলার আগেই অর্ক বলল, খালাম্মা তো আজকে ছক্কা মেরে দিয়ে এসেছে বন্ধু। রঙ্গন হতবিহ্বল হয়ে বলল, তুই কি করে জানলি বন্ধু? আহসান ফোন করেছিল তোকে? অর্ক সায় জানিয়ে বলল, হ্যাঁ, এই একটু আগে কথা হলো আহসানের সঙ্গে। আমি ভান করেছি আমি কিছুই জানি না, একটু মশলা অ্যাড করে আর কি। আহসান বলছিল যে বিয়ের বিষয়টা নিয়ে ভাবাটা ঠিক হবে নাকি। আমি তোর গুণগান গেয়েছি এবং এটাও বলেছি যে খালাম্মার বয়স হয়েছে, রুমিকে বিশ্বাস করে হয়তো সংসারের ভার তুলে দিতে চাচ্ছে। তুই একটু ভেবে দেখতে পারিস। রঙ্গন পরিচিতি আমাদের, রুমিকে মনে হয় না কোনো কিছুর কমতি বুঝতে দেবে। রঙ্গন খুশিতে দাঁত কেলাতে কেলাতে বলল, বেশ করেছিস বন্ধু। আমার রুমির সঙ্গে সেটিং হয়ে গেলে আমাদের বিয়েতে তুই হবি স্পেশাল গেস্ট। আমার বিয়েতে টেবিলের খাসিটা আস্ত তোর পাতি দেব। অর্ক হাসতে হাসতে বলল, আচ্ছা তা দিস, আমার খাওয়া দাওয়া বেলায় কোনো না নেই। একটা কথা বল, এবার খালাম্মা এত চিৎকার অ্যাক্টিং করলো কি করে? সত্যি সত্যি নাকি আহসানদের বাড়িতে গিয়ে আহসানদের আম্মার সামনে কেঁদে ফেলেছেন? এই কর্ম সাধন হলো কি করে বন্ধু? এত বড় শিল্পী অভিনেত্রী তোদের বাড়িতে কেন এখনো? খালাম্মাকে ধরে বেঁধে বিটিভিতে দিয়ে আয়। রঙ্গন ভেঙচি কেটে বলল, অভিনয় না চাই। এত বছরের সংসারে আব্বার সঙ্গে ঝগড়া করেও কখনো কাঁদতে দেখিনি। সেখানে ছেলে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে সেখানে বসে কাঁদবে? যা বলিস না। যাওয়ার সময় যখন সেজেগুজে তৈরি হচ্ছিল তখন ড্রয়ার থেকে মুখটা বের করে চোখের নিচে ঘষে দিয়েছি। কাহিনী মেয়ে বহুত সারা টুইস্ট হে দোস্ত। অর্ক হাসতে হাসতে লুটোপুটি খেতে রাখলো। সে অবধি মুভ। অর্কের কথা সত্যি হয়েছে। রাতে খাওয়া দাওয়ার পর রঙ্গ যখন বিছানায় শরীর এলিয়ে দিল তখনই আহসানের ফোনে তার ঘোর কাটল। দ্রুত বিছানা থেকে উঠে বসলো সে। কলটা রিসিভ করে আহসানকে বলল, কি অবস্থা বন্ধু, কেমন আছিস এত রাতে? আহসান পড়ার ঘরে বসে নিরিবিলি রঙ্গনের সঙ্গে কথা বলছিল। টেবিলের ওপরে পেনটা ঘোরাতে ঘোরাতে বলল, আসলে আজকে ফিরতে দেরি হয়ে গেছে। সেই প্রসঙ্গ বরং থাক, একটা বিশেষ প্রয়োজনে ফোন করেছিলাম তোকে। খালাম্মা আজ আমাদের বাড়িতে এসেছিল, তোর জন্য রুবিকে চেয়ে গেছেন।
রুমির জন্য প্রস্তাব দিয়েছেন। রঙ্গন কপট অবাক হবার ভান করে বলল, রুমি, আম্মা এসব কখন করলো? আমার মাথাটা গেছে বুঝেছিস? কী সব আবল তাবল স্বপ্ন দেখে। সারাদিন সে সবরেরই ঘরে থাকে। রুমি আমার বোনের মতো। আমার জন্য আম্মা কেন যে রুমিকে চাইতে গেলেন? আহসান খানিকক্ষণ বাদে বলল, তুই আসলেই বিবেচনা করে জানা তুই কি চাস। আমি রুমির সঙ্গেও কথা বলবো। যদি দুজনের মতামত মিলে তবে বাবা আর আমি মিলে সিদ্ধান্ত নেব। তুই মাথা ঠান্ডা করে কিছুদিন ভেবে নে। তোর মতামত আমাকে জানাতে ভুলবি না। রঙ্গন প্রত্যুত্তরে বলল, মতামত জানানোর কি আছে বন্ধু? দেখ, রুমি আমার ছোট বোনের মতো। ওর সঙ্গে আমার যায় বল। কোথায় রুমি আর কোথায় আমি? আমার মাথাটা সত্যিই গেছে। তুই এসব নিয়ে আর ভাবিস না। আমি আম্মাকে বুঝিয়ে বলবো। রুমি এখন পড়তে, তাই পড়তে দে। আহসান আর কথা বলল না। তার বড্ড ঘুম আসছে। ফোনটা রেখে সে তোরের কাছে ঘরে এলো। সেই সকালে উঠে গরমে ক্লাসে করে ক্লান্ত মেয়েটা খেয়ে দেই বিছানায় ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে পড়েছে। আহসান তরিকে ঠিক করে শুইয়ে দিল। তরিকে জড়িয়ে ধরে গলায় ভাজে মুখ গুজে দিয়ে কখন যে ঘুমিয়ে গেল নিজেও জানে না। রুমির চোখে আজ ঘুম নেই। বিছানায় শুয়ে সে এপাশ ওপাশ করতে লাগলো। মাজদাক সারোয়ার যেভাবে রঙ্গনকে নিয়ে সিরিয়াস হয়ে ভাবছেন বিয়ে যে কোনো সময় ঠিক হয়ে যেতে পারে, খুব ভয় হচ্ছে ওরকম একটা পাগলা দাসুর সঙ্গে জীবন কাটানো যায়। তবে একটা জায়গায় খুব খটকা লাগছে। আর যাই হোক, এটা শুধুমাত্র রঙ্গনের মায়ের কাজ নয়। রঙ্গনের চাহনি, কথার ধরনই কেমন যেন অন্যরকম। বাড়িতে এলে এক পলকের জন্য চোখাচোখি হলেও রুমির দিকে হা করে তাকিয়ে থাকতো। কলেজ চলাকালীন প্রায় কলেজের সামনেও ঘুরঘুর করত। রুমির উপস্থিতি বুঝে ফেললেই আড়াল করে ফেলতো নিজেকে। রঙ্গন কি পছন্দ করে তাকে? কেন যেন রুমির তাই মনে হচ্ছে। আগ বাড়িয়ে সবসময় আলাপ জমাতে চাইতো রুমির সঙ্গে। কথার ভঙ্গিমাও কেমন একটা যেন ছিল। কি যে হচ্ছে কে জানে। রুমি এবারও পাশ ফিরতেই মধুবেবী চিৎকার করে বললেন, সকালে ক্লাসে যাবি না? ঘুমাস না ক্যান্সারি? একবার এই দিক ফেরোস তো আরেকবার ওই দিক ফেরোস। ঘুমাইতে দে আমারে। অমন লড়ালড়ি করলে আমার ঘুম আহে না। না ঘুমাইলে আমার মাথা চইরা থাকে, বুঝিস কইলে? রুমি আর কিছু বলল না। তাড়াতাড়ি বালিশে মুখ গুজে মধুবিবিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ঠাডা পড়ুক ওই পাগলা দাসুর ওপরে। মাঝে একটা ব্যস্ত ঘন দিন কেটে গেল। রাতেই রঙ্গন বাড়ি ফিরল। নাহার বেগম তখন ভাত তরকারি প্লেটে বাড়ছেন। রঙ্গন এসে হাই তুলতে তুলতে বলল, কালকে কখন যাবেন আম্মা? নাহার বেগম অবাক হয়ে বললেন, কই কালকে আবার কই যামু? রঙ্গন লাফ দিয়ে উঠে বলল, মানে কালকে রুমিদের বাড়িতে যাবেন না আপনি? নাহার বেগম ঝামটা মেরে বললেন, একবার না গেলাম বাপ রুমিদের বাড়িতে, দিছি তো প্রস্তাব নাকি? ওরা বুঝে শুই না তো আমারে জানাইবো। রুমি একটা মানুষ, কোনো ফলমূল সবজি না যে চাইলাম আর দিয়া দিল। রঙ্গন মুখ ভোতা করে বলল, আপনি হইলেন পোলার মা। আগে বিয়ে বাড়িতে গিয়া বাপ না বাড়াইলে মাইয়া কেমনে দিব আপনার কাছে? একদিন কোশ্চেন তো কি হয়েছে? কালকে গিয়া জোর গলায় আবার রুমিরে চাইবেন। আব্বারে ইমোশনাল ব্ল্যাকমেল করিয়া যেমনে গয়না বানাইতেন অমনে ব্ল্যাকমেল করিয়া বিয়ার কথাটা পালান। বিয়ে 2 মিনিটে লাইগা যাইব। নাহার বেগম চিন্তিত হয়ে বললেন, তোর মামা ব্যবসার লেগে ঢাকা গেছে, তারে ছাইরা কেমনে যাই? রঙ্গন তড়িৎ জবাব দিল, মামার কথা বাদ দেন। আপনার ভাই আস্তা ব্যাককল মালাসা সিটে নিয়ে যান, যার আজ অবধি একেবারে সেই রকম রেকর্ড আছে। উনি যেই বিয়াতে হাত দিছে বিয়া করাই ছাড়ছে। নাহার বেগম বুঝে ফেললেন তার ছেলের অলরেডি মালাকে ফোন করা শেষ। রঙ্গন কখনো কোনো কিছু ভেবে তাকে জানায় না। অঘটন সব ঘটিয়ে তারপর জানায়। নাহার বেগম দীর্ঘশ্বাস ফেললেন। সকালবেলা সত্যি মালাবানু রঙ্গনের বাড়িতে সেজেগুজে এলেন। তিনি রঙ্গনদের দুঃসম্পর্কের চাচি হন। রঙ্গনের বাবার আপন কোনো ভাই নেই, বড় 4 বোন আছেন। তারাও সবাই খুব দূরে দূরেই থাকেন। রঙ্গনের বাবা মারা যাওয়ার পর খোঁজ খবর নেওয়া তো দূর, এই বাড়িতে পা অব্দি মারাননি। নাহার বেগম শাড়ি গয়না পরে তৈরি হলেন, মুখে ফেয়ার অ্যান্ড লাভলি মাখলেন,
চোখ ভর্তি করে সুরমাও দিয়েছেন। হাতে ভারী মান্দার তার আমলে মকরমুখ বালা পড়েছেন। মালাবানু রঙ্গনকে আশ্বস্ত করে বললেন, আমারে ডাকছস বাপ, তোর বিয়ার বাজনা যদি না বাজাইছি তো আমার নাম মালা বানু না। এই নিয়ে 48 নম্বরে বিয়ের ঘটকালি করতেছি। রঙ্গন ফিস ফিস করে বলল, যদি এই জায়গায় আমার লক লাগিয়ে দিতে পারেন তাইলে আমি সামনের মাসে বেতন পাইয়া আপনার আর আমার লেগা নতুন এরকম জামদানি শাড়ি কিনে পাঠামো। উপহার পাওয়ার কথা শুনে মালাবানুর মুখখানা চকচক করে উঠল। দাঁতের সবগুলো পাটির দাঁত বের করে রঙ্গনের দিকে তাকিয়ে হাসলেন। তখনই রিক্সাওয়ালার হাঁকডাক শুনে রঙ্গন তাড়া দিয়ে নাহার বেগম আর মালাবানুকে রিক্সায় উঠিয়ে দিলেন। সেদিনের মতোই রিক্সা রমিদের বাড়ির সামনে এসে থামল। নাহার বেগম আর মালাবানু ভেতরে ঢুকে দরজায় করাঘাত করলেন। তরি এসে দরজা খুলতেই অপরিচিত দুটো মহিলা দেখে চমকে গেল। ভেতরে তাদের বসিয়ে দিয়ে রান্নাঘরে গিয়ে শোভাকে উদ্দেশ্য করে বলল, মা, দুজন ভদ্র মহিলা এসেছেন বাড়িতে, আপনার খোঁজ করছিলেন, একবার শুনে যান মা একটু। শোভা হাতের কাজ সামলে এসে দেখলেন ড্রয়িং রুমে নাহার বেগম বসে আছেন। শোভা তরিকে ইশারা দিয়ে বললেন, তোমার বাবা আর আসানকে একটু ডেকে আনো তো। মাজদাক সারোয়ার একবার ডাক দিতেই তিনি চলে এলেন। আহসান ছুটির দিনে সকালে ছেলে মেয়ে পড়ায়, বাচ্চাদের হাতের কাজ দিয়ে বুঝিয়ে দিয়ে সেও এলো। রঙ্গনের মাকে দেখে সালাম জানিয়ে বসলো। শোভা মধুবিবিকেও ডেকে আনলেন। সবাই যখন একই জায়গায় উপস্থিত হলেন, প্রথমে নাহার বেগমই মাজদাক সারোয়ারকে উদ্দেশ্য করে বললেন, ভাই, আপনারে তো আগে জানাইছি, সেদিন আপনার সঙ্গে দেখা হয় নাই দেখা আজকে আবার আসা। আমার রঙ্গন এখন সরকারি স্কুলের মাস্টারি করে, বেতনের অঙ্কটাও ভালোই। পুরান হইলে আরো কয়েক বছর গেলে হয়তো আরো বাড়বো। এমনিতেও রঙ্গনের আব্বা কম কিছু রাইখা যায় নাই। জানেনই তো আমার ছেলের বাপ নাই, আমার একটাই সন্তান। ওর আর কোনো বড় ভাই বোনও নাই। আমি ছাড়া ধরতে গেলে দুনিয়াতে ওই এতিম। আমি আর কয়কাল বলেন ভাই, একদিন সবাইরে যাইতে হইব, আজকে হোক বা কালকা। আমার শরীরটাও আজকাল ভালো যায় না, কখন খোদা তাআলা ডাক দেয় তাও জানি না। মরার আগে পোলাটার একটা গতি কইরা রাখতে পারলে ভালো হইতো। আমি ছাড়া ওর আর কে আছে কন? আপনাদের বাসায় রঙ্গনের নিয়ে কত আসছি। রুমিরে আমার অনেক পছন্দ, দেখাই বোঝা যায় খুব লক্ষ্মী মেয়ে। কখনো চিৎকার চেঁচামেচি বা উচ্চস্বরে কথাও কইতে দেখি নাই। আমার খুব শিক্ষিত বউয়ের শখ। বিয়ার পর রুমি পড়াশোনা করলেও সমস্যা নাই। রঙ্গন সারাদিন থাকে বাইরে, আমি একলা মানুষ, তাই রান্নাবান্নার ঝামেলা নাই। রুমি চাইলে প্রতিদিন ক্লাসেও যাইতে পারবো। আপনি তো ছোটবেলা থেকেই রঙ্গনরে দেখছেন, একটু দেখেন না ভাই। বাড়ির সব বাইরে নিয়ে একটু বইসা চিন্তা ভাবনা কইরা দেখেন। কথা শেষ হওয়ার পরপরই বিগত দিনের মতো নাহার বেগমের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। আজ তো রঙ্গন উল্টাপাল্টা কিছু তার চোখে দেয়নি, আজ কেন চোখে জ্বালাকর হচ্ছে? নাহার বেগমের কান্না দেখে মালাবানু বললেন, ভাই সাহেব, আপনার এলাকায় অনেক সুনাম শুনছি। আমি রঙ্গনের চাষি লাগে সম্পর্কে। আমার জাটার শরীর আসলেই ভালো না, কী সব উল্টাপাল্টা স্বপ্ন দেখা সারাদিন খালি কান্দে। কবে কি হইয়া যায় আপনি একটু ভাইবা দেখেন ভাই। ছেলেও ভালো, আবার আপন পরিচিত। মাজদাক সারোয়ার আর চোখে নাহার বেগমের দিকে তাকালেন। ভদ্রমহিলা এভাবে হেঁচকি তুলে তুলে কাঁদছেন কেন? রুমিকে এতই পছন্দ হয়েছে তার? এই পুরোটা সময় দরজার আড়াল থেকে সবটা শুনছিল রুমি। রঙ্গনের মাকে বড্ড সরল সোজা মনে হলো তার। বিয়ের প্রস্তাব দিতে এসে এভাবে কাঁদছেন। আহারে, আচ্ছা, এত ভদ্র প্রকৃতির সরল সোজা মানুষের পেট থেকে ওই বিটকেল কি করে বের হলো? নাহার বেগম আর মালাবানু চলে যাওয়ার পর আহসান আর মাজদাক সারোয়ার এবং শোভা ও মধুবিবি মিলি সিরিয়াস ডিসকাশনে বসলেন। ভদ্রমহিলা 2 দিন কাঁদতে কাঁদতে ছুটে এসেছেন, তাকে কি খালি হাতে ফিরিয়ে দেওয়া যায়? রুমি মতিগতি খারাপ দেখে তরিকে ইশারা করে বলল, ভাবি, ভাইয়ের ফোনটা 1 মিনিটের জন্য একটু এনে দিবে, একটু কাজ ছিল।
তরি তাকে আহসানের ফোনটা এনে দিতেই সেটা থেকে রঙ্গনের নাম্বারটা টুকে মধুবিবির ফোন দিয়ে রঙ্গনকে কল করলো রুমি। আননোন নাম্বার দেখে রঙ্গন প্রথম ধরল না, কয়েকবার রিং হওয়ার পর কল রিসিভ করে বলল, হ্যালো কে? রুমি ইতস্তত বোধ নিয়ে বলল, আমি রুমি বলছি। রঙ্গন চমকে উঠল, বুকটা কেমন ধক করে উঠল। রুমি ফোন করেছে তাকে? রুমি ঢোক গেলে বলল, আপনার আম্মা এসব কি শুরু করেছেন বলুন তো? ছেলে মানুষই কান্না করলে চলে কি? তাকে একটু বুঝিয়ে বলুন না। আর আপনি আমার 12 বছরের বড়, এত বেশি এজ ডিফারেন্স নিয়ে আমি সংসার করতে পারবো না। আপনি একটু বুঝিয়ে বলুন আপনার মাকে। রঙ্গন সঙ্গে সঙ্গে বলল, 12 বছর কোথায় পাও তুমি রুমি? রুমি দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাইয়া আমার 12 বছরের বড়। আমি কিছুদিন আগে বিশে পা দিয়েছি। ভাইয়ার তাহলে 32 চলছে। আপনি আর ভাইয়া সমবয়সী, তো 12 বছর হলো না? রঙ্গন তেতে উঠে বলল, তোমার মাথা গেছে রুমি। শোনো, আমি আমার বাপ মায়ের ব্রিলিয়ান্ট আইনস্টাইন বাচ্চা। আমি তোমার ভাইয়ের চেয়ে 2 বছরের ছোট। আমি পেলে নাসারি এসব পড়ি নাই, ডিরেক্ট ক্লাস 1-এ ভর্তি করে দিছে আম্মা। ক্লাস 1-এই আহসানের সঙ্গে পরিচয়। আমার বর্তমান বয়স 30। 32 কোথা পাও তুমি? সৌম্য অর্ক আমার আগে মাঝে মধ্যে ছোট ছোট বইলা খেপাইতো, শোনো নাই কোনো দিন? রুমি কিছু বলার আগে মধুবিবি ঘরে এসে পড়লেন। রুমি ফোনটা রেখে তাড়াতাড়ি কেটে পড়ল। ধরা খেলে সর্বনাশ। নাহার বেগম বাড়ি ফিরে রঙ্গনকে চেপে ধরে বললেন, গোলামের পোলা সত্যি কইরা ক, আমার চোখে কি দিছস? আমার চোখ জ্বললে যাইতাছে। মায়ের খাওয়ানোর আগে সোজা কথায় আয়। রঙ্গন কিছু না জানার ভান করে বলল, আমি কি জানি, রাস্তায় বাইর হইলে আপনার হুঁশ থাকে না। চোখে মুখে কি আইয়া পড়ছে সেটা দেখেন। উদয় কিছু হইলে আমার দোষ দেন। যত দোষ রঙ্গন ঘোষ। নাহার বেগম চোখে বারবার পানি ছিটে দিতে লাগলেন। চোখে যে কি পড়ল! আহসান আর মাজদাক মিলে খুব ভাবলো। রঙ্গন তাদের পরিচিত এবং বাড়িও একই এলাকায় পাশাপাশি প্রায়। মাজদাক আহসানকে বললেন রঙ্গনের সঙ্গে কথা বলতে। মাজদাক নিজে গেলেন রুমির সঙ্গে কথা বলতে। আহসান রঙ্গনকে কল করলো। রঙ্গন তখন যেন আহসানের কলেরই অপেক্ষায় ছিল। সে ভালো করেই জানতো আজকের মেলোড্রামার পর আহসান তাকে কল দেবেই। আহসানের কল পেয়ে রঙ্গন দৌড়ে উঠে গিয়ে ড্রয়ার থেকে মুখ বের করলো। চোখের নিচে মুখ খানিকটা ঘষে নিল। নিমিষেই চোখে জ্বলন ধরে পানি পড়তে শুরু হলো। সেই কাদো কাদো গলা নিয়েই রঙ্গন কল ধরে বলল। আহসান রঙ্গনের অস্বাভাবিক কণ্ঠস্বর শুনে বললেন, কি হয়েছে বন্ধু? তুই কি কাঁদছিস? গলাটা এমন শোনাচ্ছে কেন? রঙ্গন নাক টেনে বলল, আর বলিস না বন্ধু, আম্মা যে কি শুরু করেছেন। কিছু হলেই বলেন আমি মরে গেলে বুঝবি। আম্মা ছাড়া আমার আর কে আছে বল? কি যে করি। রুমির জন্য কি করছেন, আমি কি করে বোঝাই বলতো? আহসান শান্ত গলায় বলল, শান্ত হয়ে বস বন্ধু। শোন, মাথা ঠান্ডা কর। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে কল করেছি। রুমিকে তোর কেমন লাগে? রঙ্গন মিছে কাদার ভান করে বলল, বন্ধু, আম্মা ছাড়া আমার আর কেউ নেই। আমি একটু নিরামিষ আর কি। আমার মধ্যে ওইসব আবেগ অনুভূতি কম। আম্মা রুমির জন্য পাগল হয়ে গিয়েছেন। আমার এইসব দেখলে আমার বড্ড কষ্ট হয় বন্ধু। আমার কষ্ট সহ্য করতে পারি না। আম্মা যদি চায় তো আমার এই বিয়েতে অমত নেই। আম্মার খুশির জন্য আমি সব করতে পারি। বিয়ে তো একদিন না একদিন করতেই হতো। আম্মা যখন এত করে চাইছেন তো রুমিকে মেনে নিতে ক্ষতি কি? দীর্ঘ সময় কথাবার্তা চলার পর আহসান ফোন রাখলো। রঙ্গন কোনো রকমে কল ছেড়ে চোখ ধুয়ে নিল। চোখের অবস্থা 12টা তার। রুমির জন্যই এই অবস্থা তার। তাকে বিয়ে করার জন্য কত কষ্ট পরিশ্রম করতে হচ্ছে। শুধু বিয়েটা হোক একবার। প্রতি রাতে বাসর হবে। প্রতি বছর একটা করে প্রোডাকশন হবে। সারা ঘরভর্তি তার আর রুমির বাচ্চা থাকবে। বাচ্চারা আব্বা আব্বা বলে কোলে কাঁধে ঝাঁপিয়ে পড়বে। কি শান্তির জীবন! আহা! রঙ্গনের এসব ছাইপাশ ভাবনার মাঝেই অর্ক কল দিল। খুব উল্লসিত কণ্ঠে বলল, তোমার তো বিয়ে লেগে যাচ্ছে বন্ধু। আহসানের সঙ্গে মিনিট খানেক আগে কথা বললো। কাল বা পরশুই তোদের বাড়িতে হ্যাঁ বলে যাবে আহসানের পরিবার এসে।
আমিও তেল ঝাল মিশিয়ে উস্কে দিয়েছি, বিয়ে লাগলো বলে। রঙ্গন বিস্মিত হয়ে বলল, সত্যি? ওরে আমার বিয়া হইতেছে রে, ওরে কেউ আমার ধর রে, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। অর্ক হাসির মাঝেই বলল। তোর গলাটা এমন শোনাচ্ছে কেন রে রঙ্গন? রঙ্গন উপলব্ধি করলো তার চোখে তখন জ্বালা পড়া হচ্ছে। চোখটা কোনো রকমে মুছে সে বলল, কুমিরের কান্না কেঁদেছিলাম রে বন্ধু, আহসান ফোন করেছিল, মুভ মেখে অ্যাক্টিং করেছি, কি চমৎকার অ্যাক্টিং, যদি তুই দেখতে রেহে। অর্ক হো হো করে হাসতে হাসতে বলল, তাই? খালাম্মা আজকেও গিয়ে নাকি কেঁদেছে? আজও মুভের ভেলকিবাজি চালিয়েছিস। রঙ্গন বাঁকা হেসে বলল, না রে, আগের দিন ধরা খেয়ে গিয়েছি, আজ অন্য স্টাইলে কোপ দিয়েছি। আমার সুরমার দানিতে পেঁয়াজ বেটে 2 ফোঁটা রস মিশিয়ে দিয়েছি। আমার সেই সুরমা চোখে পড়ে রুমিদের বাড়িতে গিয়েছেন, ব্যাস কেল্লা পথে। আজ রুমির গায়ে হলুদ রঙ্গন ব্যাপারী নামক এক ছিচকে চোরের সঙ্গে। এই নিয়ে রুমির হা হুতাশের অন্ত নেই। গত 1 সপ্তাহ যাবৎ তার উপরে কম ঝড় তো যায়নি। বিয়েটা কোনোভাবে পিছাতে পারলে বেশ ভালো হতো, কিন্তু সামনে পুজোর ছুটি পড়েছে বিদায়, আহসান এবং রঙ্গনের দুজনেরই ছুটি আছে। সেই অনুযায়ী বিয়ে ডেট ফিক্সড করা হয়েছে। রুমি যা কেলেঙ্কারি কর্মকাণ্ড ঘটিয়েছিল বাড়িতে, বিয়ে না করার জন্য আমরণ অনশন ধরে বসেছিল। শেষে শোভার মাজদাক মিলে বোঝালেন। আহসানও আদর করে বুঝিয়ে বলল। তবে আসল চিড়ে ভিজল মধুবিবির কথায়। মধুবিবি রুমিকে নিজের ঘরে বসিয়ে বললেন, শোন বইন, আজকালের জামানা ভালো না, বেড়া মানুষের শরীরে চিপাই চিপাই শয়তানি। আমারে আমার বাপ বিয়া দিছিল এক পাল আন্ডা গোষ্ঠীওয়ালা পরিবারে। সারাদিন থালা বাটি মাজো, রান্ধন বারণ করো, ঘরের কাজ করো, কি কাউয়া মরা জীবন। রঙ্গন আর রঙ্গনের মা ছাড়া পরিবারে কেউ নাই, কাজ কামের ঝামেলাও নাই। আমারে আমার শাশুড়ি বাপের বাড়ি যাইতে দিত না, দূরে দেখা, একলা যাইতেও পারতাম না। তুই যখন মন চায় আসতে পারবি, আহসান তোর বাপ যখন তোরে নিয়ে আসবো। এখনকার পোলাপান বউয়ের উপরে খুব জোর খাটায়, রঙ্গন সেটা পারবো না। তোরে ছোটবেলার থেকে চেনে, একটা মায়া পড়ে গেছে। তোর বাপ বাইসা আছে, আহসান আছে, বেশি উড়ুত ফুরুত করলে আহসান গিয়া তোরে ছাড়াই আনবো। সব দিক দিয়া বিবেচনা করলে তুই রঙ্গনের যাইতা ধর, তোর সব দিক দিয়াই লাভ। বাপের বাড়ির সাথেই থাকবি, নাটক করলে লাথি মাইরা আইসা পড়বি। রুমির মাথায় কথাগুলো একেবারে আটকে গেল। কথাগুলো খারাপ বলেনি বুবু, রঙ্গনকে ওরকম ছেলে যদিও মনে হয় না রুমির। মাথার তার দুটো ছেঁড়া, কিন্তু মারামারি করবার মতো ছেলে সে নয়, যথেষ্ট ভদ্র। বলে দেবে কি? হ্যাঁ। বাবা বাবির পর্ব শেষ করে রুমিও সংকোচ নিয়েই সায় জানিয়ে দিল। বিয়ের কার্যক্রম এভাবেই শুরু হয়ে গেল। রঙ্গন তো এই সেই বাহানায় এই কয়েকদিন বারবার রুমিকে দেখতে আসতো। রুমি পালিয়ে পালিয়ে বেড়ানোর চেষ্টা করত, ঠিকই খুঁজে নিত রুমিকে সে। কাল রাতে রঙ্গন একটা বিচ্ছিরি রকমের অশ্লীল কথা বলে গেছে রুমিকে, সে নিয়ে রুমির মেজাজ খারাপ। কাল সন্ধ্যার পর রঙ্গন তাদের বাড়ি এসেছিল। রুমি মধুবিবির ঘরে লুকিয়েছিল। মধুবিবি তো টের পেয়ে ধরিয়ে দিয়েছিলেন রুমিকে রঙ্গনের হাতে। যাবার সময় রুমিকে ইশারায় নিজের কাছে ডেকেছিল রঙ্গন। রুমি কাছে যেতেই রুমির কানে সে ফিসফিস করে বলেছিল, পলান্টিস খেলছো নাকি রোমানা ইয়াসমিন? কতদিন লুকিয়ে থাকবে? রুমি রুমি, বিয়ের পর তোমার সঙ্গে খেলবো আমি চুমোচুমি। এই বিচ্ছিরি কবিতা শুনে রুমি মুখ লুকিয়ে পালিয়েছিল। কি কথার ছিরি, ছি। আজ সকালে রঙ্গনদের বাড়ি থেকে লোক এসেছিল বিয়ে আর গায়ে হলুদের জিনিসগুলো দিতে। সেখানেও রঙ্গন এক বিপত্তি ঘটালো। বিয়ের এসব জিনিস দিতে আসে বাড়ির বড়রা। রঙ্গন বিয়ের ডালা হাতে তুলে সকলের সঙ্গে নিজেও হাজির। বাড়িতে সে সব নিয়ে এক প্রকার হাসাহাসি পড়ে গিয়েছিল। বেলা ছেলে কোথাকার, রুমির লজ্জায় গত হবার অবস্থা। মনোয়ারা আর গুনগুন আহসানদের বাড়িতে বিকেলে এলেন। গুনগুন একটা হলুদ শাড়ি পরেছে, এটা তাকে আহসান কিনে দিয়েছে। সে এখন ক্লাস 8-এ পড়ে। আহসান তাকে এখনো ফোকলা বলে রাগায়। গুনগুনের এখন সবগুলো দাঁত আছে,
তাও দাঁত নিয়ে কি ঘোর অবিচার তার ওপরে। গুনগুন তরির কাছে যাওয়া মাত্রই তরি তাকে কাঁচা ফুলের গহনা পরিয়ে দিল।